দেওয়ানি মামলায় যখন কেউ বিবাদী হন তখন তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কি সেটা হল লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট দাখিল করা। এই একটা দলিলে কিন্তু পুরো আইনি লড়াইয়ের মঞ্চটা তৈরি করে দেয়। চলুন তো এর আদ্য উপান্ত জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো, কারো কাছে আদালত থেকে একটা সমন এসে হাজির, তাকে একটা মামলায় বিবাদী করা হয়েছে। এই যে পরিস্থিতি, এখানে প্রথম চালটা কি হবে? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই ব্যাপারটারই একটা কৌশলগত গাইডলাইন। ঠিক আছে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমরা মোট 5টা ধাপে পুরো ব্যাপারটা বুঝব। মামলার শুরু, এরপর দেখব সময়ের সাথে দৌড়, তারপর কিভাবে ডিফেন্সটা সাজাতে হবে, কিছু অ্যাডভান্সড লিগ্যাল কৌশল, আর একদম শেষে থাকছে শেষ কথা। যেই মুহূর্তে আদালতের সমনটা হাতে এসে পৌঁছায়, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু একটা আইনি চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। আর এই চ্যালেঞ্জের জবাবটা কিন্তু আনুষ্ঠানিকভাবেই দিতে হবে। এখান থেকেই বলতে পারেন আসল আইনি লড়াইয়ের শুরু। তো এই যে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট, এটা আসলে কি? দেখুন, এটা কিন্তু শুধু একটা কাগজ না, এটা হলো বাদীর করা প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে বিবাদীর দেওয়া আনুষ্ঠানিক জবাব। মানে পুরো কেসটার ভিত্তিই কিন্তু এই একটা দলিলের ওপর দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এবার আসা যাক সময়ের ব্যাপারে। দেওয়ানি মামলায় সত্যি বলতে সময়টাই সবকিছু। এক মুহূর্ত দেরি করারও কিন্তু সুযোগ নেই। প্রশ্ন হল, আইন ঠিক কতটা সময় দেয়? দেখুন, সময়সীমাটা কিন্তু বেশ কড়া। নিয়ম 1 অনুযায়ী সমন হাতে পাওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে জবাবটা দাখিল করতে হয়। হ্যাঁ, যদি খুব শক্ত কোনো কারণ থাকে তাহলে আদালতের কাছে আবেদন করা যায়। সেক্ষেত্রে আদালত চাইলে সময়টা বাড়িয়ে সর্বোচ্চ 60 কার্যদিবস পর্যন্ত করতে পারে। এই যে 60 কার্যদিবস, এটাই কিন্তু ফাইনাল। এর পরে আর কোনো কথা নেই, কোনো সুযোগ নেই। যদি এই সময়ের মধ্যে লিখিত জবাবটা দেয়া না হয়, তখন কি হবে? তখন আদালত বিবাদীর কথা না শুনেই একতরফাভাবে শুনানি চালিয়ে যাবে। এটাকে বলে এক্স পার্টে শুনানি। আর এর ফলাফল কিন্তু বিবাদীর জন্য খুবই মারাত্মক হতে পারে। শুধু মুখে বললেই তো হবে না, দাবির পক্ষে প্রমাণও তো দিতে হবে, তাই না? নিয়মটা হলো লিখিত জবাবের সাথেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস বা সহায়ক নথি জমা দিতে হবে। আর যদি কোনো ডকুমেন্ট এই মুহূর্তে হাতে না থাকে, তাহলে সেটার একটা লিস্ট দিতে হবে। সোজা কথায়, এই পর্যায়ে যে প্রমাণগুলো দেওয়া হবে সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু মামলার ভাগ্য অনেকটাই ঠিক হয়ে যায়। আচ্ছা, কখন জবাব দিতে হবে সেটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল জবাবে ঠিক কি লিখতে হবে। চলুন এবার প্রতিরক্ষার একেবারে মূল জায়গায় চলে যাই, অর্থাৎ অভিযোগ অস্বীকার করার যে শিল্প, সেটার সঠিক পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। রুল 3 আর 4 কিন্তু এ ব্যাপারে একদম পরিষ্কার। ঢালাওভাবে বলে দিলাম, আমি সব অভিযোগ অস্বীকার করছি, এটা কিন্তু চলবে না। এটা যথেষ্ট নয়। বরং অভিযোগের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একেবারে নির্দিষ্ট করে খণ্ডন করতে হবে। যেমন, এটা বলা যাবে না যে বিবাদী অভিযোগগুলো অস্বীকার করছে, বরং বলতে হবে বিবাদী 4 নম্বর অনুচ্ছেদ অস্বীকার করছে, কারণ ওই দলিলে থাকা সইটা তার নয়। পার্থক্যটা স্পষ্ট, তাই না? আর এই অস্বীকারটা যদি ঠিকঠাকভাবে না করা হয়, তার ফল কিন্তু মারাত্মক। রুল 5 কি বলছে দেখুন, যদি বিবাদী কোনো তথ্য নির্দিষ্টভাবে অস্বীকার না করে, আদালত সেই তথ্যটি স্বীকার করা হয়েছে বলে গণ্য করবে। মানে, যদি কোনো অভিযোগের ব্যাপারে চুপ থাকা হয় বা এড়িয়ে যাওয়া হয়, আদালত ধরে নেবে যে অভিযোগটা মেনে নেওয়া হয়েছে। ভাবুন একবার, এটা একটা ডিফেন্সকে শুরুতেই কতটা দুর্বল করে দিতে পারে। শুধু অভিযোগ অস্বীকার করাই কিন্তু সব না। একজন বিবাদী হিসেবে আরও কিছু শক্তিশালী আইনি কৌশল আছে, যা দিয়ে পুরো মামলার মোড়টাই ঘুরিয়ে দেওয়া সম্ভব। চলুন এবার সেই সব অ্যাডভান্সড কৌশলগুলো কি সেটা একটু দেখি। রুল 2তে কিছু বিশেষ প্রতিরক্ষার কথা বলা আছে। এগুলোকে বলতে পারেন এমন যুক্তি যা পুরো মামলাটাই খারিজ করে দিতে পারে। যেমন জালিয়াতি বা ফ্রড, তামাদি বা মামলা করতে দেরি হয়ে যাওয়া, পেমেন্ট বা টাকা আগেই দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের ডিফেন্স যদি থাকে, তাহলে সেটা শুরুতেই লিখিত জবাবে পরিষ্কারভাবে বলে দিতে হবে। এরপর আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, নাম সেট অফ বা পারস্পরিক দায়শোধ। এটা আছে রুল 6। ব্যাপারটা সহজ করে বলি। ধরুন, বাদী বলছে সে টাকা পাবে, কিন্তু ঘটনাচক্রে বিবাদীও বাদীর কাছে টাকা পায়। তখন বিবাদী বলতে পারে, ঠিক আছে, আমার পাওনা টাকাটা আপনার দাবি থেকে বাদ দেওয়া হোক। এটা অনেকটা একই মামলার ভেতরে একটা পাল্টা মামলা চালানোর মতো ব্যাপার। আরও দুটো কৌশলগত দিক আছে। রুল 7 বলছে, যদি একাধিক ডিফেন্স থাকে তাহলে সেগুলো আলাদা আলাদা করে পরিষ্কারভাবে লিখতে হবে। আর রুল 8 একটা দারুণ সুবিধা দেয়। মামলা শুরু হয়ে যাওয়ার পরেও যদি নতুন কোনো ফ্যাক্ট সামনে আসে আর তার ভিত্তিতে নতুন কোনো ডিফেন্স নেওয়ার সুযোগ তৈরি হয়, সেটাও কিন্তু পরে যোগ করা যায়।
আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখব লিখিত জবাবটা জমা দেওয়ার পর ঠিক কী হয়, আর যদি কেউ এটা করতে ব্যর্থ হয় তাহলে তার শেষ পরিণতিটা কতটা গুরুতর হতে পারে। দেখুন, রুল 9 অনুযায়ী লিখিত জবাব দাখিল হয়ে যাওয়ার পর মামলার যে প্রাথমিক তর্কবিতর্কের পর্ব সেটা কিন্তু শেষ হয়ে যায়। এর মানে হল বিবাদীর প্রতিরক্ষার কৌশলটা মোটামুটিভাবে লক হয়ে গেল। এরপর আদালতের বিশেষ পারমিশন ছাড়া নতুন করে কিছু বলার সুযোগ আর থাকে না বললেই চলে। আর সবথেকে বড় যে সতর্ক বার্তা সেটা আছে রুল 10-এ। যদি আদালতের নির্দেশ মতো লিখিত জবাবটা দাখিল না করা হয় তাহলে আদালত কোনো রকম বিচার ছাড়াই বিবাদীর বিরুদ্ধে রায় দিয়ে দিতে পারে। মানে শুধু নিষ্ক্রিয় থাকার কারণে কোনো লড়াই করার সুযোগ না পেয়েই মামলাটা হেরে যাওয়ার 100% ঝুঁকি থেকে যায়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? যদি আইনি লড়াইকে একটা শব্দের যুদ্ধ বলা হয় তাহলে সেই যুদ্ধের প্রথম জবাবে ঠিক কতটা শক্তি লুকিয়ে থাকে? এই লিখিত জবাব কিন্তু শুধু প্রথম পদক্ষেপ নয়, প্রায়শই এটাই সবচেয়ে নির্ণায়ক একটা চাল, যা ঠিক করে দেয় লড়াইয়ের গতিপথটা জয়ের দিকে যাবে নাকি পরাজয়ের দিকে।